আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হোসেন আবদুল্লাহ। আজকে আমরা পড়ব ডেটা কমিউনিকেশনের আরেকটা মাধ্যম সম্পর্কে। ডেটা কমিউনিকেশন দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা তারবিহীন মাধ্যম। উৎস থেকে ডেটা গন্তব্যে পাঠানোর জন্য আমরা আহ, যে জিনিসটা ব্যবহার করি এটাই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন মাধ্যম। তো তার মাধ্যমের মধ্যে আমাদের তিনটা উপায় আছে। তার মাধ্যমের একটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, একটা টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যেটা জানবো, সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবলটা। তো ফাইবার অপটিক কেবলটা কি? ফাইবার অপটিক কেবলটা হলো একটা ডাই ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ। মানে একটা ডাই ইলেকট্রিক পদার্থ, এটা একটা কাঁচ, কাঁচ দিয়ে তৈরি একটা তার। যেই কাঁচটা কি করতে পারে, আলোকে আটকে ফেলতে পারে। আলোকে কিভাবে আটকে ফেলতে পারে আমরা সেটা পরে দেখব। এবং আলোকে আটকে ফেলে সে পরিবহন করতে পারে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে পারে। তো ফাইবার অপটিক কেবলটা তৈরি করা হয় দুইটা ভিন্ন প্রতিসরাঙ্কের ডাইইলেকট্রিক দিয়ে। এবং এই ফাইবার অপটিকের তিনটা অংশ থাকে। তিনটা অংশের প্রথম অংশটা হলো কোর। এই কোরটা কি? কোরটা হচ্ছে আহ, একটা ফাইবার অপটিক কেবল অনেকগুলা ফাইবার দিয়ে তৈরি হয়। সেই অনেকগুলা ফাইবারের মধ্যে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা সিঙ্গেল ফাইবারের কেন্দ্রে যেই জিনিসটা থাকে, যেই ডাইইলেকট্রিকটা থাকে, ডাইইলেকট্রিক কাজটা থাকে, সেই কাজটাকে আমরা বলি হচ্ছে কোর, মানে কেন্দ্রে যেটা থাকবে। যেমন আমি যদি এখানে, আমার কাছে তো ফাইবার অপটিক কেবল নেই, তো আমি যদি এই তারের সাথেই তুলনা করি, এই যে ইলেকট্রিক তারটার সাথে, তাহলে এই ভিতরে একেবারে কেন্দ্রে যে এখানে তামার তারটা দেখতে পাচ্ছি, এই তামার তারটাকে আমি কোরের সাথে তুলনা করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কোর। তো এই কোরটা হচ্ছে ফাইবার অ্যাক্টিভ অপটিক কেবলের কেন্দ্রে থাকে। আমি এখানে এই কোর আঁকলাম। তারপর কোরটাকে ঘিরে আরেকটা ডাইইলেকট্রিক পদার্থ থাকে, সেটা সেটা হচ্ছে আমাদের ক্ল্যাডিং। তো আমি এটাকে বলতে পারি যে কোরটার জ্যাকেট হিসেবে ক্ল্যাডিংটা থাকে। এটা হচ্ছে আমাদের ক্ল্যাডিং। ভিতরেরটা কোর আর বাইরেটা হচ্ছে ক্ল্যাডিং। তাহলে কোরের উপর জ্যাকেট হিসেবে যে ডাইইলেকট্রিকটা থাকে তাকে আমরা ক্ল্যাডিং বলি। আর এখানে যেটা লিখছি এটা হচ্ছে কোরের ব্যাসার্ধটা 8 থেকে 100 মাইক্রনের মতো হয়ে থাকে। এখন যেটা হলো যে এখানে যে আমরা ব্যবহার করলাম যে ভিতরে হচ্ছে কোর আর বাইরে হচ্ছে ক্ল্যাডিং। তো ক্ল্যাডিংটাকে আমরা এই তারের সাথে যদি তুলনা করি, তাহলে ক্ল্যাডিংটা হচ্ছে এই তারের বাইরের লাল আবরণটা। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে কোরটাও কাচের তৈরি, ক্ল্যাডিংটাও কাচের তৈরি। কোরটার বাইরে জ্যাকেট হিসেবে ক্ল্যাডিংটা ব্যবহার করা হচ্ছে। এবং এই যে দুইটা কাচ ব্যবহার করা হচ্ছে, এই কাচের মধ্যে কোরের প্রতিসরাঙ্কটা ক্ল্যাডিংয়ের প্রতিসরাঙ্ক থেকে বেশি। এরপর যেটা আছে আমাদের ফাইবার অপটিক কেবলে, সেটা হচ্ছে জ্যাকেট, বাইরের আবরণটা। প্রত্যেক সিঙ্গেল ফাইবারের মধ্যে, ফাইবার অপটিক কেবলের অনেকগুলা ফাইবারের মধ্যে প্রত্যেকটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আহ, এই যে আমি এটাকে যদি বলছিলাম যে এটা হচ্ছে কোর, তামার তারটাকে যদি আমি কোর ধরি, আর বাইরের এই লাল আবরণটাকে যদি আমি ক্ল্যাডিং ধরি, তারপর তারও বাইরে যে আবরণটা থাকবে, যদি আমি এখন এইভাবে চিন্তা করি যে এখানে আরেকটা কাগজ দিয়ে এভাবে আবরণ দিয়ে দিলাম, তাহলে এই আবরণটা হবে একটা ফাইবার অপটিকের, এই যে এই আবরণটা হবে একটা ফাইবার অপটিকের জ্যাকেট, প্রত্যেকটার জ্যাকেট। তো এই ছিল আমাদের ফাইবার অপটিকের গঠন। এরপর আমরা দেখব ফাইবার অপটিক কেবলে বৈশিষ্ট্য। ফাইবার অপটিক কেবলটা এর আগেই বললাম যে দুইটা ভিন্ন প্রতিসরাঙ্কের কাজ দিয়ে তৈরি হয়। যেমন একটা প্রথমে ভিতরে থাকে হচ্ছে কোর, কোরের বাইরে থাকে হচ্ছে ক্ল্যাডিং। এটার প্রতিসরাঙ্ক কম হয়, এটার প্রতিসরাঙ্ক বেশি হয়, অর্থাৎ এইটা ঘন বেশি হয় এটার কাজটা, আর এটার কাজটা সেটা অপেক্ষা হালকা হয়। তারপর ফাইবার অপটিক কেবলের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা আলো সিগন্যাল ট্রান্সমিট করে। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য হলো কাজগুলো অতি স্বচ্ছ হয় এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। তারপর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সোডা, এই কাজগুলো আসলে সোডা বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাজ দিয়ে তৈরি হয়। আর পঞ্চম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে লাইট সিগন্যাল পাঠায়। এখন প্রশ্ন হলো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি?
কিংবা কিভাবে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটাকে ফাইবার অপটিক কেবলে ব্যবহার করা হয়। তো এটা জানার জন্য আমাদেরকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রান্তিকোণ, আর তারও আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রতিফলন জিনিসটাই কি আর প্রতিসরণ জিনিসটাই কি। যেমন আমি যদি আমার এই ক্যালকুলেটরের কথা চিন্তা করি, এই যে আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা এখানে আবার দেখা যাচ্ছে বিপরীত দিকে, ক্যালকুলেটরের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আলোর প্রতিফলন। ঠিক একইভাবে আমার এই ফ্ল্যাশ লাইটটা কিন্তু ঠিকই ক্যালকুলেটরের ভিতর দিয়ে এই দিক দিয়ে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু এদিক দিয়ে বের হতে পারতেছে না। তার কারণ যে ভিতরে প্রতিসরণ হতে হতে আলোটা একসময় নিঃশেষ হয়ে যায়। যদি আমরা নিজেদের হাতের আঙ্গুল যদি একটা ফ্ল্যাশ লাইটের পিছনে দিয়ে দেখি, যে তোমাদের হাতে সবার মোবাইল আছে এখন, তোমরা যদি তোমাদের ফ্ল্যাশ লাইটটা অন করে আঙ্গুলটা ওখানে দিয়ে দেখো, তাহলে দেখবা যে এদিকে লাল রঙের আলো দেখা যাচ্ছে, অর্থাৎ আমার হাতের আঙ্গুলের ভিতর দিয়ে আলোটা এপাশ দিয়ে বের হচ্ছে। কিন্তু এটার প্রতিসরাঙ্ক হয়তো বেশি হয়, আলোটা ভিতর দিয়ে ঢুকে আর বের হতে পারতেছে না। তো এটা ছিল আমাদের প্রতিফলন আর প্রতিসরণ। তো এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রান্তিকোণ। তো ক্রান্তিকোণটা কি? ক্রান্তিকোণটা হচ্ছে নির্দিষ্ট রঙের আলো যখন, আলোকরশ্মি যখন একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয়, একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয়, তখন আপাতন কোণটার যে মানের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ বিভেদ তল ঘেঁষে যায়, তাকে হালকা মাধ্যমটির সাপেক্ষে ওই ঘন মাধ্যমের ক্রান্তিকোণ বলে। আমরা চিত্র দেখলেই সহজে বুঝতে পারবো কথাটা। সেটা হচ্ছে, যেমন আমি এখানে একটা ছবি আঁকলাম যে নিচের মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম আর উপরের মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যম। তো আমরা একটা জিনিস জানি যে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। এখানে অবিলম্ব কোনটা? এটা হচ্ছে অবিলম্ব, আর এটা হচ্ছে বিভেদ তল। তো অবিলম্ব থেকে দূরে সরে গেলে, যেমন আমি এখানে একটা হালকা হালকা দাগ দিয়ে রেখেছি, যদি একটা আলো যদি এভাবে আসে, এদিক থেকে গেল, এইটা যদি অবিলম্বের সাথে 20 ডিগ্রি কোণ করে আলোটা এখানে আপতিত হয়, তাহলে এটা আলোটা এদিকে প্রতিসরিত হবে। প্রতিসরিতর কথা চিন্তা আমরা না করি, কিছু তো প্রতিসরিত কিছু তো প্রতিফলিত হবে আর প্রতিসরিত হবে। তো আমরা প্রতিসরণের দিকে যাই, প্রতিসরিত হবে, আলোটা প্রতিসরিত হওয়ার কথা ছিল যে ঠিক এদিকে 20 ডিগ্রি বরাবর করে এইখানে প্রতিসরিত হওয়ার কথা ছিল, কিন্তু আলো যেহেতু ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে, তাই আলোটা ঠিক এদিকে 20 ডিগ্রি কোণ করে প্রতিসরিত হবে না, সে একটু দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে, তাহলে এই দিক দিয়ে প্রতিসরিত হয়ে গেল। ঠিক একইভাবে এখন যদি আলো এই অবিলম্বের সাথে 50 ডিগ্রি কোণ করে আপতিত হয়, এই যে আপতিত রশ্মি, তাহলে নিয়ম অনুযায়ী আলোটা এই বরাবর বের হয়ে যাওয়ার কথা ছিল 50 ডিগ্রি কোণ করে, অবিলম্বের সাথে 50 ডিগ্রি কোণ করে প্রতিসরিত হওয়ার কথা ছিল, কিন্তু 50 ডিগ্রি কোণে প্রতিসরিত না হয়ে সে যেহেতু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রবেশ করতেছে, তাই অবিলম্ব থেকে আরো দূরে সরে যায়। তখন আলোটা যায় হচ্ছে এই দিক দিয়ে, এই যে দুটো চিহ্ন দিলাম, এই আলোটা এদিকে প্রবেশ করলো, অবিলম্ব থেকে দূরে সরে এই দিক দিয়ে চলে গেল। এখন যদি এমন হয় আলোটা আরো বড় কোণ করে, এই কোণটা মাপ দিলাম না, আরো বড় কোণ করে এদিকে আপতিত হয়, আপতিত হলো 3 নম্বর রশ্মি। এখন তাইলে এটা প্রতিসরিত হওয়ার কথা ঠিক এই বরাবর, কিন্তু আলো যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায় বলে এই আলোক রশ্মিটাও অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এখন এদিকে এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এই বরাবর না গিয়ে দেখা গেল কি সে একেবারে বিভেদ তলের মধ্যে ঘেঁষে গেল, অর্থাৎ এদিকে প্রতিসরিত হলো। তাহলে এই যে যেই কোণটার জন্য, এই যে এই বড় কোণটা, এই যে বড় কোণটার জন্য আমাদের বড় আপাতন কোণটার জন্য প্রতিসরণ কোণটা, এই যে প্রতিসরণ কোণ, এটা বিভেদ তলের সাথে ঘেঁষে গেছে, অর্থাৎ অবিলম্বের সাথে প্রতিসরণ কোণটা, এই যে অবিলম্বের সাথে প্রতিসরণ কোণটা হয়ে গেল 90 ডিগ্রি, সেই কোণটাকে আমরা বলি ক্রান্তিকোণ। এখন আমরা যাবো সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তিকোণ থেকে বড় কোণে আপতিত হয়, অর্থাৎ আমরা এখানে ক্রান্তিকোণ ধরছিলাম কোনটা, এই যে 3 নাম্বারটা। তাহলে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তিকোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয়, অর্থাৎ তাহলে আমি ধরি এই দিকে কোনটা আলোক রশ্মিটা আপতিত হলো, এই যে এটা 4 নাম্বার রশ্মি।
তখন আলো আর প্রতিসরিত হতে পারে না, অর্থাৎ সে তো বিমের তল ঘেঁষেই গেছে, আবার প্রতিসরিত হবে কোথায়? এখন তো এদিকে চলে আসার কথা, তাই না? তো যখন আলো আবার একই মাধ্যমে ফিরে আসবে তখন তো সেটা প্রতিফলন, অর্থাৎ যেহেতু আলো প্রতিসরিত হতে পারে না, বরং পুনরায় ঘন মাধ্যমে চলে আসে, অর্থাৎ এই মাধ্যমে চলে আসে, অর্থাৎ প্রতিফলিত হয়, তো এই মাধ্যমে চলে আসবে। এবং এই মাধ্যমে চলে আসার ক্ষেত্রে তারা প্রতিফলনের সূত্র অনুযায়ী, মানে প্রতিসরণের সূত্রটা ফলো করে, অর্থাৎ এদিকে যত ডিগ্রি কোণে আপতিত হলো ঠিক এদিকেও তত ডিগ্রি কোণে প্রতিফলিত হলো। তো এই যে ঘটনা, যে আলো প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়ে গেছে, এই ঘটনাটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটে ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আলো আপতিত হলে। তো এই ছিল আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন ঘটনা হলো যে আমরা তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি জেনে গেলাম, এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কিভাবে কাজ করে। এই যে আমি এখানে একটা অপটিক্যাল ফাইবার কেবল আবার এঁকে রাখছি, ভিতরেরটা হচ্ছে কোর, তার বাইরেরটা হচ্ছে ক্ল্যাডিং। কোর আর ক্ল্যাডিংকে বাইরে আবদ্ধ করে রাখার জন্য যেটা ব্যবহার করলো সেটা হচ্ছে একটা জ্যাকেট, এই যে নীল রঙের জ্যাকেট, এখানে লাল রঙের আমি ক্ল্যাডিং দিলাম, কালো রঙের কোর দিলাম। এইটাকে যদি, অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের হাতে একটা ফাইবার অপটিক কেবল আছে, এটাকে লম্বভাবে চিন্তা করছি, যে এটাকে যদি ফাইবার অপটিক কেবল চিন্তা করি, তাহলে বাইরে একটা আবরণ আছে সেটা হচ্ছে জ্যাকেট, আর এটাকে যদি আমি ধরি ক্ল্যাডিং, এটাকে যদি ধরি কোর, তো তাহলে এটাকে লম্বা একটা নল চিন্তা করলে, আর এইটাকে ঠিক সেখানে আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। এই যে ভিতরের অংশটা আমি এখানে কালো কালো দাগ দিয়ে রাখছি, এই কালো দাগটা হচ্ছে আমাদের কোর, তার বাইরের অংশটা হচ্ছে আমাদের ক্ল্যাডিং, এইটা, তার বাইরের অংশ যেটা আছে সেটা হচ্ছে আমাদের জ্যাকেট। এখন আমরা যেটা বলেছিলাম যে ফাইবার অপটিক কেবলে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে চলাচল করে। তো ফাইবার অপটিক কেবলটাকে এমনভাবে তৈরি করা হয় যেন সবসময় এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনই ঘটে, আর এই জন্যই এইখানে ভিতরে থাকে ঘন মাধ্যম, মানে কোরটা হয় ঘন মাধ্যম আর ক্ল্যাডিংটা হয় হালকা মাধ্যম। তো একটা আলো যখন এদিক থেকে আমার কোরের মধ্যে পড়লো, এটা যদি অবিলম্ব হয়, এইখান থেকে একটা আলো আসলো, আলো এসে কোরে পড়লো, তো ঘন মাধ্যম থেকে আলোটা এমন কোণে পড়েছে, অর্থাৎ ক্রান্তি কোণ থেকে বড় কোণে পড়ে গেছে, এটা ক্রান্তি কোণ থেকে বড় কোণ, অবশ্যই ক্রান্তি কোণ থেকে বড় কোণে পড়ায় আলোটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে গেছে। অর্থাৎ এটা যদি হালকা মাধ্যম, আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হওয়ায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে গেছে, তখন এই আলোটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে আবার কোরের ভিতর দিয়ে চলে গেল, কোরের ভিতর দিয়ে কোরের আরেক দেয়ালে ধাক্কা লাগলো, আরেক দেয়ালে সে আবার আবার একই পরিমাণ এমনভাবে তৈরি যে আবার আরেক দেয়ালে সে ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়ে গেছে, যার ফলে আবার সে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এদিকে চলে গেল। ঠিক একইভাবে আবার এখানে সে ক্রান্তি কোণ হচ্ছে বড় করে আপতিত হলো এই দেয়ালে, এবং এইখান থেকে আবার সে প্রতিফলিত হয়ে গেল এদিকে। এভাবে আলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, অর্থাৎ আমাদের ডেটা ট্রান্সফার হয়। আর এখন এখানে যে বাইরের জ্যাকেটটা আছে, সেই জ্যাকেটটা হচ্ছে বাইরের কোনো আলো থেকে যেন আমাদের ডেটাটা সুরক্ষিত থাকে বা ভিতরের আলোটা সুরক্ষিত থাকে, মিক্সড না হয়ে যায়, এই জন্য এই বাইরের জ্যাকেটটা ব্যবহার করা হয়। তো বাইরের জ্যাকেটটা যখন আলো আসে তখন আলোটাকে, বাইরের জ্যাকেটের আলোটা ভিতরে ঢুকতে ঢুকতে আর এক সময় নিঃশেষ হয়ে যায়, তাই এই পর্যন্ত আর পৌঁছাতে পারে না, এটা পার হয়ে এখানে আসতে পারে না। সো আমাদের ডেটাটা সেফ থাকে, বা এই আলোটা ভিতর দিয়ে যেটা যায় সেটাতে কোনো রকম মিক্সড থাকে না। তো এখানে আমি লিখে রাখছি কোরের প্রতিসরাঙ্ক বেশি, অর্থাৎ কোরটা ঘনমাধ্যম আর ক্ল্যাডিং অপেক্ষা কোর ক্ল্যাডিং অপেক্ষা ঘনমাধ্যম, এটা বলেই ফেলছি। এই ছিল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কিভাবে অপটিক্যাল ফাইবার কেবলের ভিতর দিয়ে আলো বা ডেটা চলাচল করে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের সুবিধা। ফাইবার অপটিক কেবলের প্রথম সুবিধা হচ্ছে এটা উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন। তারপর ফাইবার অপটিক কেবল আমরা দেখলাম যে এখানে আকারে খুবই ছোট, একটা ফাইবার অপটিক কেবলের মধ্যে শুধুমাত্র একটা একটা ফাইবার থাকে না, এরকম একটা ফাইবার মনে করো, আবার আমি যোগ করলাম যে এটা আরেকটা ফাইবার, এখানে একটা দুইটা তিনটা হলো, তারপর চারটা, এমন পাঁচটা ছয়টা, এরকম অনেকগুলো থাকে। আমি তোমাদেরকে প্রথমেই একটা ছবি দেখালাম ইন্টারনেট থেকে নামানো, ডাউনলোড করা, সেটার মধ্যে দেখতে পেয়েছো অনেকগুলো সিঙ্গেল ফাইবার, তারপর মাঝখানে একটা তাদেরকে শক্ত করে ধরে রাখার জন্য অনেকগুলো সিঙ্গেল ফাইবার, বলতে যেমন এটা যদি কোর হয়, এটা ক্ল্যাডিং হয়, বাইরে একটা জ্যাকেট আছে মনে করো এদিকে,
জ্যাকেট, আবার একটা কোর, তারপর ক্ল্যাডিং, বাইরে আবার জ্যাকেট আছে, আবার একটা কোর, তারপর ক্ল্যাডিং, তারপর বাইরে আবার জ্যাকেট আছে, আর মাঝখানে একটা শক্ত করে রাখার জন্য একটা শক্ত দণ্ডের মতো একটা জিনিস ছিল। তারপরে এইখানে একটা এটাকে ওদেরকে ধরে রাখার জন্য, মানে মোট কথা শক্তভাবে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। তারপর বাইরে একটা আবার জ্যাকেটের আবরণ দেওয়া হয়েছে। এইভাবে ফাইবার অপটিক কেবলটা তৈরি হলো আর কি। তো এখন আমরা ফাইবার অপটিক কেবলের সুবিধাটা দেখছিলাম, সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল তাহলে আকারে খুবই ছোট, অবস্থা ভেদে আমাদের যেরকম দরকার হয় সেই হিসেবে আকারে বড় ছোট হয়ে থাকে। ফাইবার অপটিক কেবল ওজনে হালকা। তারপর হচ্ছে বিদ্যুৎ বা চৌম্বক প্রভাব মুক্ত ফাইবার অপটিক কেবল, আর এটাতে ডেটার নিরাপত্তা নিশ্চিত করে। তারপর পারিপার্শ্বিক অবস্থা ডেটা চলাচলে কোনো প্রভাব ফেলে না। যেমন আমি একটু আগে দেখালাম যে পারিপার্শ্বিক অবস্থা, যেমন লাইট যদি এটার মধ্যে পড়ে তাহলে এটার মধ্যে কোনো প্রভাব বিস্তার করবে না, কারণ এখানে জ্যাকেট আছে লাইটটার প্রভাবটা প্রতিরোধ করার জন্য। তারপর আলোর গতিতে ডেটা স্থানান্তর হয়। আমরা জানি আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে। তাহলে ফাইবার অপটিক কেবল ব্যবহার করে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 13,000 কিলোমিটারের কাছাকাছি, অর্থাৎ 1 মিনিটেই আমরা ফাইবার অপটিক কেবল দিয়ে পুরো পৃথিবীতে ডেটা পাঠানো সম্ভব। 1 মিনিট মাত্র, প্রায় কাছাকাছি 1 মিনিটের মধ্যেই পুরো পৃথিবীতে, মানে একবার পুরো পৃথিবী ঘুরে আসতে পারবে। এই ছিল ফাইবার অপটিক কেবলের সুবিধা। এরপর আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের অসুবিধাটা হলো ফাইবার অপটিক কেবলকে ইউ আকারে বাঁকানো যায় না। যেমন এটা যদি সোজা একটা ফাইবার অপটিক কেবল হয়, আমি যদি এটাকে এভাবে যদি বাঁকাই, তাহলে আমি শুনতে পাবো মটমট আওয়াজ করে কাজ সব ভেঙে যাচ্ছে। তাই ফাইবার অপটিক কেবলকে আমরা ইউ আকারে বাঁকাতে পারবো না, আমাদেরকে বড় বড় ও আকারে বাঁকাতে হবে, এমন করে, এই যে ঠিক এইভাবে ও এর মতো করে বাঁকাতে হবে। এবং আমি মনে করি অনেকেই রাস্তার মধ্যে দেখছে, অনেক সময় রাস্তা খোরাখুরি করে আশেপাশে অনেক বড় বড় ও আকারে কেবল ফেলে রাখা হয়। এই কেবলগুলাই কিন্তু আসলে ফাইবার অপটিক কেবল। তারপর ফাইবার অপটিক কেবল দ্বিতীয় অসুবিধা যেটা, এটা খুবই ব্যয়বহুল। এটা আসলে অসুবিধার মধ্যে চিন্তা করলে হয় না, ফাইবার অপটিক কেবল আমাদেরকে এত সুবিধা দিবে, সো এটা ব্যয়বহুল হবেই। আর সবচেয়ে বড় কথা হলো অনেক দক্ষ কারিগর দরকার হয় রক্ষণাবেক্ষণের জন্য। তো এটাও একটা অসুবিধার মধ্যেই ধরা হলো আর কি। যাই হোক, আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছো। আমি যা বলতে চাইছিলাম জানি না আমি সবটুকু বলতে পারছি নাকি। তো সবাই আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।